হসপিটালে থাকলে তো মানে রোগীর রোগ দেখে প্রেসক্রিপশন দেয়, আর ওই মেলাতে দেখছি ভালো থাকার প্রেসক্রিপশন দিচ্ছে। ভালো থাকার প্রেসক্রিপশনে কি কি আছে? জাস্ট পাবলিক অ্যাওয়ারনেস বাড়ানো, খুব সাধারণ ছোট ছোট জিনিস। ধরুন বুকে ব্যথা হচ্ছে, সাধারণ রোগ হবে গ্যাসের ব্যথা, কোনটা অ্যাকচুয়ালি ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাওয়া উচিত, কোন ধরনের বুকে ব্যথাটা হার্টের, কোন ধরনের বুকে ব্যথাটা চেস্টের, এটা ডিফারেন্সিয়েট করতে পারে যাতে। বা ধরুন অনেক কিছু মিথ আছে, যেমন এটা খেলে কোলেস্টেরল বাড়ে, ঘিটা খাওয়া নাকি খারাপ, তারপর যেমন হিট স্ট্রোক প্রিভেন্ট করে কি করে, স্পেশালি আমাদের গরমকালে হিট রিলেটেড সিমটম গুলো বড্ড বেশি হয়, সেগুলো থেকে প্রিভেন্ট করবেন কি করে। তারপর ধরুন ভ্যাকসিনেশন, সেটা নিয়ে একটা বেসিক আইডিয়া। মোট কথা এটা কোনো, আমি যেরকম ভাবে রিল করে থাকি সেই রিলটাকেই মানে লিখেছে হচ্ছে আমার যিনি লেখেন আর কি, কালী কলম মননের প্রীতিময় এবং শিবাজি, তারপর বই আকারে প্রকাশ হয়েছে। এটা সাধারণ মানুষের আমার মনে হয় অ্যাওয়ারনেসে কাজে দেবে, যে কোন সময় কতটা অবধি সে দেখতে পারে, কখন হসপিটালে যাবে। ডাক্তারবাবু, যে এত মানুষ আপনার রিলস দেখেই ছুটে এসেছে যে আপনার সঙ্গে কথা বলবেন এবং একবার আপনার সঙ্গে কথা বলে আপনার নিজের বইতে একটা সাইন করে নিয়ে যাবেন, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকে এগিয়ে যারা আছেন তারা কিন্তু আপনার রিলস দেখেন, হেলথ রিলেটেড সব রিলস গুলো করেন। এর বাইরেও বহু মানুষজন যাদের কাছে আপনার রিলস হয়তো পৌঁছয় না, তাদের উদ্দেশ্যে একজন ডাক্তার হিসেবে কি বার্তা দিচ্ছেন? আমার মনে হয় পুরোনো দিনে ফিরে যান, সকাল সকাল ঘুম থেকে উঠুন, কায়িক পরিশ্রম করুন, ফাস্ট ফুড অ্যাভয়েড করুন যতটা সম্ভব, আর ওজনটা নিয়ন্ত্রণে রাখুন, ধূমপান করবেন না, অ্যালকোহল খাবেন না। এই অ্যালকোহল একটা সর্বনেশে জিনিস, ফ্যামিলির পর ফ্যামিলি শেষ হয়ে যাচ্ছে অ্যালকোহলের জন্য। এই যে ফার্স্ট লাইফ, এখন ছেলে মেয়েদের বা সাধারণ মানুষের যে ফার্স্ট লাইফ, এই ফার্স্ট লাইফের সঙ্গে কিন্তু একটা বিষয় খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা হচ্ছে ফাস্ট ফুড। যে সমস্ত রাস্তার খাবার বা বার্গার, পিৎজা এগুলো খাওয়া হচ্ছে বা ছোট বাচ্চারাও খাচ্ছে, এবং ফলে তাদের শরীরে ছোট বয়স থেকে অনেক মানে ডায়াবেটিস বা এই জাতীয় অসুবিধা দেখা দিচ্ছে। এইগুলোকে কোনোভাবে কি রিডিউস করা যায়, সেরকম কিছু আছে মানে? হ্যাঁ, এই বইতে রয়েছে। দেখুন, এটা মানে লং টার্ম ডিজিজ প্রসেসের অঙ্গ, এটা হেডিংটা আছে। তার মানে আমাদের যে ফুড হ্যাবিট প্লাস আমাদের এখন সিডেন্টারি লাইফস্টাইল, আমরা হাঁটি না, দৌড়ই না, খাওয়াটা ফাস্ট ফুড খাই, কোল্ড ড্রিঙ্কস প্রচুর খাই, এইগুলো কি করছে, আমাদের মেটাবলিক সিনড্রোম করছে, অর্থাৎ ফ্যাটি লিভার, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, ধরুন সুগার, প্রেশার বাড়িয়ে দিচ্ছে। আগে যখন এইসব ছিল না, মানুষ অনেক কায়িক পরিশ্রম করতো, ভালো থাকতো। নাম্বার 2 হচ্ছে স্লিপ ডিপ্রাইভেশন হচ্ছে, আমরা মোবাইলে এত চোখ রাখছি যে রাত 3টের আগে আমরা ঘুমোই না বেশিরভাগের ক্ষেত্রে, আর সকাল 11টায় ঘুম থেকে উঠি। সেটাও কিন্তু সার্কেডিয়ান রিদমটা পাল্টে দিয়ে আমাদের কিন্তু অনেক ক্ষতি করছে। এগুলো কিন্তু এই বইয়ে লেখা আছে। প্রথম থেকে মানে অনেক ছোট থেকে ঠাকুমা দিদিমাদের কাছে জেনে এসেছি যে ঘুমের দরকার, কারণ ঘুমটা একটা হিলিং প্রসেস শরীরে। সেক্ষেত্রে এই যে ঘুম হচ্ছে না, বা এখন যে নাইট আউল কথাটা একটা নতুন তৈরি হয়েছে, যে যারা রাত জেগে অনেক কিছু রিলস দেখে বা মোবাইল ঘাটে, তাদের ক্ষেত্রে শারীরিকভাবে নাকি অনেক পরিবর্তন হচ্ছে, যেটা আপনি এক্ষুনি বললেন। কি জাতীয় পরিবর্তন হচ্ছে এবং তাতে কতটা এফেক্ট করতে পারে পরবর্তী জীবনে, মানে যখন বার্ধক্যের দিকে যাবে? ঘুম একটা এসেনশিয়াল জিনিস। যদি 7 ঘন্টা ঘুমোয় কেউ, তাহলে শরীরের প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে, আমাদের ব্রেন সেলগুলো রেস্ট পায়, আবার সেগুলো বুস্ট আপ হয়ে যায়। কিন্তু আনফরচুনেটলি কি হচ্ছে, আমাদের এই ফার্স্ট লাইফ এবং রাত্রে লেট নাইট ঘুমানো আমাদের কিন্তু অনেক ক্ষতি করছে। আমরা হার্ডলি 3-4 ঘন্টা ঘুমোই, তাতে কিন্তু আমাদের মেটাবলিক ফ্যাক্টরে অনেক কিছু অসুবিধা হচ্ছে। যেমন ধরুন ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, মেজাজ খিটখিটে হওয়া, সকালবেলা কাজের সময় ঘুম পাওয়া, আমরা ঠিক সেরকম ভাবে কনসেন্ট্রেট করতে পারি না। সুতরাং ঘুমানো একটা এসেনশিয়াল জিনিস, ঘুম একটা জিনিস যাতে মানুষের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা যেটা এখন সমস্ত মহিলারা ফেস করেন, সেটা হচ্ছে মহিলাদের যে সমস্ত প্রবলেমগুলো হয়, এবং এটার জন্য কিন্তু এই ফার্স্ট লাইফ অনেকটা দায়ী। সে বিষয়ে কি আলোচনা করেছেন? না, এটাতে নেই। যেমন ধরুন ওজন বাড়লে মেয়েদের পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হচ্ছে, তাতে তাদের মেনস্ট্রুয়াল সাইকেলে অসুবিধা হচ্ছে,
তারপর কি প্রত্যেক মেয়ে আজকাল ওয়ার্কিং মেয়ে হচ্ছে, আর স্ট্রেস লেভেল প্রচুর বেড়ে গেছে। সুতরাং মানসিক ভাবেও কিন্তু এটা এফেক্ট হচ্ছে, এবং দেখবেন ফার্টিলিটি রেট কিন্তু ওয়ার্কিং ওমেনের অনেক কমে গেছে। ডাক্তারবাবু, একটা বিষয় প্রশ্ন করি, মানসিক সমস্যা বা মানসিক ভাবে চাপে থাকা কি শারীরিক সমস্যার উপরে প্রভাব ফেলে? 100 বার। ধরুন ব্লাড প্রেশার, সুগার, অ্যাথেরোস্ক্লেরোসিস সবই স্ট্রেস রিলেটেড। আপনি স্ট্রেস ফ্রি থাকলে অনেকটা ভালো থাকবেন। কিন্তু আরেকটাও যেটা মানে প্রশ্ন থাকে যে এই মানে সাধারণ মানুষ কিন্তু এখন যে চিকিৎসার সাংঘাতিক খরচ, এবং তার সঙ্গে সঙ্গে যে ধরনের ঘটনা পরপর উঠে আসছে সোশ্যাল মিডিয়াতে বা নিউজের মাধ্যমে, যে বিভিন্ন জায়গাতে ট্রিটমেন্ট করাতে গিয়ে নানা রকম ভাবে মানুষের মৃত্যু হচ্ছে, তাতে মানুষের ভয়টা অনেক বেশি বেড়ে গেছে। এক তো খরচের ভয়, দ্বিতীয় প্রাণের ভয়। খরচ করার পরেও হয়তো প্রাণে বাঁচেন না। সেক্ষেত্রে তারা চটজলদি ঘরে নিজেদের মতো করে কি করে ব্যাপারটাকে তখনকার ট্রিটমেন্ট করতে পারেন, পরবর্তীকালে ডাক্তারের কাছে যাওয়া, তার বিষয়ে কিছু বলেছেন? মানে যেগুলোকে ফার্স্ট এড করা হয়? না, সেরকম ব্যাপারে ডিটেলস যায়নি। এক কথা হচ্ছে যে আমি সেইগুলো নিয়েই আলোচনা করেছি যখন চটজলদি ডাক্তারের কাছে যেতে হবে। ধরুন সাধারণ জ্বর, সর্দি কাশিতে কত প্যারাসিটামল খাবেন এটা লিখেছি, প্যারাসিটামলের ডোজ যেন না বাড়ে, কিন্তু এই ব্যাপারটা আমি যাইনি। তার কারণ হচ্ছে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাটা না বড় জবা খিচুড়ি। এটা এখনো অব্দি আমরা জানি না স্বাস্থ্য ব্যবস্থাটা কি আমাদের পরিষেবা না পণ্য। আমাদের গভর্নমেন্ট শুধুমাত্র 1.5% খরচ করে স্বাস্থ্য খাতে, কিন্তু শুধু সেটা না, প্রকৃত পরিকল্পনার অভাব, যার জন্য বেস লাইনে চিকিৎসাটা পৌঁছয় না। যখন রেফারের বড় জায়গায় আসে তখন অনেক লেট হয়ে যায়। নাম্বার 2, বেসরকারি জায়গায় চিকিৎসা করাটা পুরো প্রায় অসম্ভব। আপনি যে কোনো ডেভেলপড কান্ট্রিতে দেখবেন, ইউরোপের কান্ট্রিগুলো দেখুন, স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা কিন্তু পুরো ফ্রি। অন দ্য কন্ট্রাস্ট আমাদের দেশ কিন্তু উল্টো পথে হাঁটছে। এখানে স্বাস্থ্য বেসরকারীকরণ হচ্ছে, শিক্ষা তো বেসরকারীকরণ হচ্ছে। সুতরাং এই ব্যাপারটা না আমরা ইউএস মডেলও নিচ্ছি না, ইউকে মডেলও নিচ্ছি না, আমরা একটা জগা খিচুড়ি মডেলে রয়েছে। সুতরাং আমাদের দেশে স্বাস্থ্যর ব্যাপারটা গভর্নমেন্ট প্রচুর নেগলেক্ট করে, আনফর্চুনেটলি এটা বলতে বাধ্য হচ্ছি। এবং যেটুকু দেওয়া হয় সেটা কিন্তু মডার্ন চিকিৎসার পক্ষে অ্যাডিকুয়েট না। আপনি যে কোনো ডেভেলপড কান্ট্রিতে যান, হতে পারে তারা কমিউনিজমে বিশ্বাস করে না, কিন্তু তারা একটা জিনিস রেখেছে, দুটো বেসিক জিনিস, স্বাস্থ্য এবং শিক্ষা, এই দুটো ফ্রি রেখেছে, সরকারের উপর ছেড়ে দিয়েছে। ইভেন আপনি ইউকেতেও যদি আপনি বেসরকারি জায়গায় ভর্তি হতে পারেন চান, ভীষণ এক্সপেন্সিভ, বেশিরভাগ লোক NHS-এরই শরণাপন্ন হয়।